প্রায় 100 বছরের পুরনো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ আজও অবিরাম গতিতে ছুটে চলেছে পৃথিবীর হাজারো বৈচিত্র্যকে গায়ে মাখিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের পুরো যাত্রাপথে প্রান্তে প্রান্তে যাত্রীদের অনুভব হবে পৃথিবীর অনাবিল সব রূপ, যা দেখে যে কারোরই মনে হতে পারে এ যেন পৃথিবীর বুকে এক নৈসর্গিক ছোঁয়া। এ পথে থাকছে 2টি মহাদেশ, 4টি দেশ ভ্রমণ করার সুযোগ। এছাড়াও দুর্গম পার্বত্য অঞ্চল, সাদা বরফে আচ্ছাদিত সাইবেরিয়ার এলাকা, অসংখ্য নদী আর বৈকাল হ্রদের অপার সৌন্দর্য। এত কিছু পিছনে ফেলে এই রেল লাইন তার গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়িয়েই চলছে। এই যাত্রা যেন সত্যি এক বৈচিত্র্যের লীলাভূমি। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এতটা দীর্ঘ পরিসরে নির্মাণ করা হয়েছে যে আপনি এখানে একবার ভ্রমণ করলে মনে হবে পৃথিবীর অর্ধেক রূপ উপভোগ করে ফেলেছেন। এটিকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক। বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের ইতিহাস এবং তার খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত। আশা করব সবাই সাথেই থাকবেন। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়াকে মস্কোর সাথে যুক্ত করেছে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে পৃথিবীর অন্যতম সেরা গন্তব্য ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত প্রায় ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটির নির্মাণ কাজ শেষ হয় 1916 সালে। শত বছর আগে রাশিয়ানদের করা এই কীর্তি পৃথিবীর কাছে আজও বিস্ময়। পুরো ভ্রমণ বিরামহীনভাবে শেষ করতে সময় লেগে যাবে 7 থেকে 8 দিন। প্রয়োজনের কথা মাথায় রেখেই এত বড় রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ করা হয়। সাইবেরিয়ার সাথে মস্কোর যোগাযোগ রক্ষা এবং পণ্য আদান প্রদানের ক্ষেত্রে এই নেটওয়ার্কের গুরুত্ব ছিল। রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দরের সাথে মস্কোর নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখতে রেলওয়ে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা অনুভব হয়। তারই ধারাবাহিকতায় 25 বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে পৃথিবীর অপার বিস্ময় সর্ববৃহৎ রেলওয়ে নেটওয়ার্ক ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীতে আধুনিকতার ছোঁয়া লাগার পর ধীরে ধীরে পৃথিবীতে সবকিছুর সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটতে থাকে। এই ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে ব্রিটিশরা। তাদের হাত দিয়ে ব্রিটেনের সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়। গ্রেট ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে ইউরোপের অন্য দেশের মতো রাশিয়াও পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে 1836 সালে যার প্রথম নিকোলাসের আমলে রেললাইন স্থাপিত হয়, যার দৈর্ঘ্য ছিল খুবই কম। কিন্তু রাশিয়ার সবচেয়ে বৃহৎ অঞ্চল সাইবেরিয়ার সাথে দেশের রাজধানীর সাথে সেরকম কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। রাশিয়ার মোট আয়তনের 60 ভাগ এই সাইবেরিয়া, যা খুবই দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত। বছরের বেশিরভাগ সময়ে এই অঞ্চল বরফের সাদা চাদরে ঢেকে থাকার পাশাপাশি তাপমাত্রা প্রায় সবসময় থাকে মাইনাসে, আর শীতকালে সেটা তো -40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। সেই জন্য এই এলাকা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনবিরল এলাকার মধ্যে পড়েছে। এত প্রতিকূল পরিবেশের জন্য এখানে জীবন ধারণ করা খুবই কষ্টকর ব্যাপার। স্বাভাবিক জীবনযাত্রা এবং জীবন ধারণের জন্য এই জায়গা উপযুক্ত না হলেও রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রতিরক্ষার দিক থেকে এই জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 19 শতকে শুধু যোগাযোগ ঘাটতির জন্য সাইবেরিয়া অঞ্চলের উন্নয়ন অনেকাংশেই বাধাগ্রস্ত হচ্ছিল। যোগাযোগ বিচ্যুতির জন্য এই অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এক প্রকার বিচ্ছিন্নই ছিল। বছরে মাত্র 5 মাস নৌপথ ব্যবহার করে এই অঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো। আর যখন শীতকাল চলে আসতো তখন বরফের উপর দিয়ে ঘোড়ায় টানা স্লেজ গাড়ি ব্যবহার করে যাতায়াত করা হতো। মূলত বরফে পরিণত হওয়া নদীগুলোই হয়ে যেত স্লেজ টানার পথ। কিন্তু দীর্ঘ ও দুর্গম এই পথ স্লেজ ব্যবহার করে যাতায়াত করা সহজ ব্যাপার ছিল না। এমন প্রতিকূল অবস্থার জন্যই ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মাণের চিন্তা করেছিলেন রাশিয়ান শাসকরা। পুরো রাশিয়া জুড়ে রেলপথ সম্প্রসারণের লক্ষ্যমাত্রা হিসেবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণের পরিকল্পনা 1891 সালে রুশ মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়, যদিও এর আগে বহুবার এই পরিকল্পনাটি বাতিল করে দেওয়া হয়েছিল। এত দীর্ঘ রেলপথ নির্মাণ তো আর চাইলেই হয় না। তাই আবহাওয়া এবং অঞ্চল ভিত্তিক দুর্গমতার উপর ভিত্তি করে প্রকল্পকে 3টি ভাগে ভাগ করে শেষ করার পরিকল্পনা করা হয়। প্রাথমিকভাবে এই কাজ শুরু করার জন্য সময় ধরা হয়েছিল 10 বছর। সে বছরের 9 মার্চ রুশ সরকার রেলপথটি নির্মাণে চূড়ান্ত আদেশ দেয়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর প্রত্যাশা নিয়ে 1891 সালের 19 মে নির্মাণ কাজ শুরু হয়ে যায়। এই কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয় অর্থমন্ত্রী সার্গেই ইউটকে। জান নিকোলাস আলেকজান্দ্রোভিচ
উদ্বোধন করেন দ্য গ্রেট সাইবেরিয়ান রেলওয়ের নির্মাণ কাজ। 3টি ধাপে এই নির্মাণ কাজ শুরু হয়। এক্ষেত্রে প্রথম ধাপের কাজ শুরু হয় ভ্লাদিভস্তক থেকে। প্রায় 408 কিলোমিটার দূরের গ্রাফস্কায়া স্টেশনকে যুক্ত করা হয় ভ্লাদিভস্তকের সঙ্গে। কাজ দ্রুত শেষ হয়ে গেলে 1897 সালেই রেল যোগাযোগ শুরু হয় এই অংশে। একই সঙ্গে চলতে থাকে চেলিয়াবিন্স থেকে ওব নদী পর্যন্ত 1418 কিলোমিটার রেল লাইন বসানোর কাজও। এরপরে শুরু হয় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একেবারে মধ্যাংশের কাজ। ওব নদী থেকে ইরকুটস্ক পর্যন্ত 1871 কিলোমিটার রেল লাইন বসানোর মধ্য দিয়ে 1899 সালে শেষ হয় প্রথম ধাপের নির্মাণ কাজ। দ্বিতীয় ধাপটি সম্ভবত সবচেয়ে কঠিন ছিল নির্মাণকারীদের জন্য। মাইসোভেয়া স্টেশন থেকে শুরু করে বৈকাল হ্রদের পূর্ব উপকূল ধরে শিলকা নদী পর্যন্ত 1104 কিলোমিটার রেলওয়ে সংযোজন করতে গিয়ে প্রকৃতির বিরূপ পরিবেশের মুখোমুখি হন নির্মাণ শ্রমিকরা। এই অংশটি নির্মাণের পর শিলকা নদী পেরিয়ে খাবারো বক্স পর্যন্ত আরও 361 কিলোমিটার রেল লাইন নির্মাণের পর শেষ হয় দ্বিতীয় ধাপের কাজ। সবচেয়ে অসমতল অংশটির কাজ শুরু হয় তৃতীয় ধাপে। সমতল রুটগুলোর কাজ শেষে তৃতীয় ধাপে বাকি ছিল কেবল মাঝের বন্দর রুটগুলোতে রেল লাইন বসিয়ে সেগুলোর সংযোজন করা। প্রথমেই বৈকাল স্টেশন থেকে মাইসোভেয়া স্টেশন পর্যন্ত 261 কিলোমিটার রেল লাইন বসানোর কাজ শেষ করা হয়। এরপর শুরু হয় ম্যারাথন অংশের কাজ। ইস্ত্রে ট্যাঙ্কস থেকে খাবারো বক্স পর্যন্ত 2130 কিলোমিটার দীর্ঘ আমুর রেলওয়ে নির্মাণ করতে সময় লেগেছিল 6 বছর। এই আমুর রেলওয়ে ইউরোপের সঙ্গে প্রশান্ত মহাসাগরের যোগাযোগ স্থাপন করে। তবে বৈরী আবহাওয়া এবং অত্যন্ত বিপজ্জনক ভূতাত্ত্বিক অবস্থানের কারণে প্রাথমিকভাবে আমুর রেলওয়ের রুট পরিবর্তন করে চীনের মাঞ্চুরিয়ার উপর দিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে ইরকুটস্ক থেকে খাবারো বক্স পর্যন্ত অংশটি সম্পূর্ণভাবে রাশিয়ার মধ্য দিয়ে নির্মাণ করা হয়। 1904 সালে পরীক্ষামূলকভাবে যাত্রী ভ্রমণ শুরু করা হয়, তবে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে 1916 সালে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের কাজ শুরু হয়েছিল 1891 সালে। সেই হিসাব অনুযায়ী রেলপথটি নির্মাণে প্রায় 25 বছর সময় লেগেছিল। তবে এই রেলপথের সম্প্রসারণ এখনও অব্যাহত আছে। রুশ শাসক তৃতীয় আলেকজান্ডার এবং তার পুত্র জারেভিস নিকোলাসের ঐকান্তিক ইচ্ছার ফসল এই রেলপথ। দীর্ঘতম এই রেলপথটি রাশিয়ার ইউরোপীয় এবং এশিয়ান অংশ জুড়ে বিস্তৃত প্রায় কয়েকশো শহরকে সংযুক্ত করেছে। এই দীর্ঘ পথে কেউ ট্রেনে চড়ে বসলে তাকে 8টি টাইম জোন পাড়ি দিতে হবে। পুরো ভ্রমণ শেষ হতে সময় লাগবে প্রায় 7 দিন। মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত মূল পথটি ছাড়াও আরও 2টি রুট হল মঙ্গোলিয়া হয়ে বেইজিং পর্যন্ত ট্রান্স মঙ্গোলিয়ান রুট এবং মাঞ্চুরিয়া হয়ে বেইজিং পর্যন্ত ট্রান্স মাঞ্চুরিয়ান রুট। ট্রান্স সাইবেরিয়ান রেলপথের প্রধান লাইন থেকে ট্রান্স মাঞ্চুরিয়ান শাখা সাইবেরিয়ার সঙ্গে চীনের মাঞ্চুরিয়া ও বেইজিংকে যুক্ত করেছে। এই রুটটি চীন থেকে পুনরায় বের হয়ে ভ্লাদিভস্তকের উত্তরে আবার সাইবেরিয়া এসে সংযুক্ত হয়েছে। এই রেলপথটি ভ্লাদিভস্তকের সবচেয়ে সংক্ষিপ্ত ও পুরাতন রেলপথ। একদিক দিয়ে চীনে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে আবার রাশিয়ায় ফিরে আসা সত্ত্বেও এই লাইনে কোনো গমন নির্গমন যাত্রী সেবা নেই। কিন্তু তা সত্ত্বেও এই পথে চীন ও রাশিয়ার অনেক যাত্রী যাতায়াত করে থাকেন। ট্রান্সমঙ্গোলিয়ান রেলপথটি বৈকাল হ্রদের পূর্ব উপকূল থেকে শুরু হয়ে মস্কোর সঙ্গে মঙ্গোলিয়া হয়ে চীনের বেজিংকে যুক্ত করেছে। এছাড়াও মূল রেল লাইনের কাজ সমাপ্ত হওয়ার প্রায় 5 দশক পর 1991 সালে চতুর্থ একটি রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথে যুক্ত হয়, যা বৈকাল আমুর মেইন লাইন নামে পরিচিত। এই লাইনটি বৈকাল হ্রদ থেকে কয়েকশো মাইল পশ্চিমে তাইশেত থেকে শুরু করে বৈকাল হ্রদ ও তার সর্ব উত্তরের অঞ্চলগুলোকে যুক্ত করেছে। এই রেলপথটি আমুর নদী পার হয়ে তাতার সমভূমিতে এসে শেষ হয়েছে। 2011 সালে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের খাসান অঞ্চল থেকে একটি ট্রেন উত্তর কোরিয়ায় প্রথম যাত্রা করে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণে প্রাথমিকভাবে যে পরিমাণ শ্রমিক কাজ শুরু করেছিলেন, পরবর্তী সময়ে তার বহুগুণ শ্রমিককে নিয়োগ দেওয়া হয়। এই রেলপথ নির্মাণে কখনো কখনো একই সময়ে 1 লাখেরও বেশি শ্রমিক কাজ করেছেন। কাজ যত এগিয়েছে শ্রমিকের সংখ্যাও তত বেড়েছে। সে সময়ে অসংখ্য শরণার্থী রাশিয়া এবং সাইবেরিয়ায় প্রবেশের সুযোগ দেওয়া হয়। এসব শরণার্থীরা এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশের কাজ করেছিলেন। ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রেলপথ নির্মাণে শ্রমিক সংকট তীব্র আকারে দেখা দিত। শরণার্থী ছাড়াও সাধারণ কৃষক, দিনমজুর, অবসরপ্রাপ্ত সৈনিক এবং সাজাপ্রাপ্ত আসামিরা শ্রমিক হিসেবে কাজ করতেন। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মাণে একেবারে শুরুতে 1891 সালে 9600 শ্রমিককে নিয়ে কাজ শুরু হয়, কিন্তু 1896 সালে এই সংখ্যাটি 1 লাখ ছাড়িয়ে যায়। তবে নির্মাণের শেষের দিকে যখন আমুর রেলওয়ে নির্মাণের কাজ শুরু হয়, তখন শ্রমিকের সংখ্যা মাত্র 20,000-এ নেমে আসে।
ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে হাজতি আসামিদের কাজে লাগানোর মাধ্যমে রাশিয়ায় শুরু হয় নির্বাসন ও সশ্রম বিধির মতো বিষয়গুলো। রেলপথটি নির্মাণের সময় প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, দস্যু ও বাঘভাল্লুকের মতো হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হতেন শ্রমিকরা। বৈকাল হ্রদসহ বেশ কিছু স্থানে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় শ্রমিকদের। মাঝে মাঝে রেলের বিভিন্ন অংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিত দস্যুরা। তবে এই রেলপথ এখন সম্পূর্ণ নিরাপদ। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এই রেলপথে ভ্রমণ করতে পারেন। প্রত্যেকটি ট্রেনেই নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। শত শত বাধা পেরিয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের কাজ যে গতিতে এগিয়েছিল তা অভাবনীয়। এত জটিলতার পরও বছরে প্রায় 740 কিলোমিটার রেললাইন বসানো হতো, যা আধুনিক কালেও বিস্ময়কর। অন্যদিকে রাশিয়ার বিশাল বিশাল নদীগুলোর উপর দিয়ে তৈরি করা এক একটি সেতু এই রেলওয়েকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সারা বিশ্ব তখন রাশিয়ান প্রকৌশলীদের সাফল্যে মুগ্ধ হয়েছিল। উদাহরণস্বরূপ আমুর নদীর উপর দিয়ে 64 মিটার উঁচু এবং 2.6 কিলোমিটার দীর্ঘ খাবারোভস্ক সেতুটি তো বিশ্বে আমুর মিরাকেল নামেই পরিচিতি পায়। শুধু এই একটি ব্রিজ নির্মাণে খরচ হয়েছিল 13.5 মিলিয়ন রুবেল। রেল লাইনটিতে বিদ্যুতায়নের কাজ শুরু হয় 1929 সালে। 2002 সালের মধ্যে পুরো রেলপথই বিদ্যুৎ সংযোগের আওতায় আসে। 2009 সালে রেলপথের উন্নয়নের জন্য $11 বিলিয়ন একটি মহাপরিকল্পনা গ্রহণ করে রুশ সরকার। এরই ধারাবাহিকতায় বর্তমানে পুরো রেলপথটি মাত্র 7 দিনে অতিক্রম করা হচ্ছে। কারণ রেলপথ উন্নয়নের ফলে এই লাইনে চলাচলকারী সব ট্রেনই প্রতি ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি বেগে চলাচল করতে পারছে। আর একদিনে সর্বোচ্চ 1500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারছে এক একটি ট্রেন। 2009 সালের আগে এই পুরো রেলপথ পাড়ি দিতে প্রায় 12 থেকে 15 দিন সময় লাগত। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি 100 বছর আগে পাড়ি দিতে সময় লাগত প্রায় 1 মাস। সে সময়ে ট্রেনের গতি ছিল মাত্র ঘন্টায় 20 কিলোমিটার। বর্তমানে পর্যটকদের কাছে এই রেলপথ দুরন্ত আকর্ষণের হলেও শুরু থেকে এখন পর্যন্ত মালবাহী কার্গো আনা নেওয়া করাই এই রেলপথের প্রধান উদ্দেশ্য। রাশিয়ার রপ্তানি খাতের প্রায় 30% পণ্য এই পথে পরিবহন করা হয়। প্রতি বছর প্রায় 2 লাখ কার্গো কন্টেইনার আনা নেওয়া করা হয় এই পথে। কার্গো আদান প্রদান করা প্রধান উদ্দেশ্য হলেও পর্যটকদের কাছে এই রেলওয়ে নেটওয়ার্কটি বেশি দুর্দান্ত। ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটানোর জন্য এখানে যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথে যাত্রীবাহী এক একটি ট্রেনের প্রথম শ্রেণীর টিকিটের মূল্য 511 পাউন্ড, দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য 261 পাউন্ড এবং তৃতীয় শ্রেণীর টিকিটের মূল্য 114 পাউন্ড। তবে ট্রাভেল এজেন্সিগুলো যাত্রাপথে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে পর্যটকদের কাছ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করে। তবে বর্তমান সময়ে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ সামগ্রিকভাবে পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী। পরিবার এমনকি একাকী কোনো নারীও নিশ্চিন্তে এই রেলপথ ভ্রমণ করতে পারেন। বর্তমানে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন এই লাইনে চলাচল করে। এমনও ট্রেন আছে যার মধ্যে লাইব্রেরি, জিমনেশিয়াম, গ্র্যান্ড পিয়ানো, মার্বেল বাথরুম এবং মনোরম রেস্তোরাঁও রয়েছে। বছরে যে কোনো সময় এই রেলপথ ভ্রমণ করা যায়। শীতকালে এই রেলপথের গড় তাপমাত্রা থাকে -20 ডিগ্রি সেলসিয়াস। তবে ট্রেনের তাপমাত্রা থাকে নিয়ন্ত্রিত। কাচের জানালা দিয়ে বাইরে দেখা যায় কেবল বরফের রাজ্য। অন্যদিকে গ্রীষ্মকাল, বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর মাস ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ভ্রমণের আদর্শ সময়। এই সময়ে আবহাওয়া বেশ ভালো ও মনোমুগ্ধকর থাকে। ছবির মতো গ্রাম দিগন্ত বিস্তৃত, বরফ ছড়ানো খোলা মাঠ, ঝলমলে দেবদারুর সারি, সারবাঁধা বার্চ ও পাইনের বন, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়। এই রেলপথ যারা ভ্রমণ করেছেন বৈকাল হ্রদের 250 কিলোমিটার অংশ পাড়ি দেওয়ার স্মৃতি এবং পৃথিবীর শুকনো সমুদ্র নামে পরিচিতি পাওয়া গভীর মরুভূমির ঢেউ খেলানো বালুময় প্রান্তর তারা কখনোই ভুলতে পারবেন না।